আচ্ছা, ফুটো মস্তানি কাকে বলে জানেন? জানি না আপনাদের মধ্যে অনেকেই এই শব্দটি নিয়ে পরিচিত রয়েছেন কিনা, কিন্তু আমরা বন্ধু বান্ধবদের মধ্যে এই কথা প্রায়শই বলে থাকি, ফুটো মস্তানি। এর অর্থ হলো এমন কিছু কিছু লোকজন যারা মস্তানি দেখানোর চেষ্টা করে, অথচ তাদের মধ্যে সেই গুণ বা সেই ক্ষমতা কিছুই তাদের মধ্যে প্রকাশ পায় না। এই ধরনের লোকজনদের এবং তাদের বীরত্বকেই আমরা মজা করে ফুটো মস্তানি বলি। আপনারাও হয়তো তাই বলে থাকেন, তাই না? আর আজকে ওপার বাংলার মোহাম্মদ ইউনুসের ফুটো মস্তানির গল্প শুনিয়ে আপনাদের চমকে দিতে পারি, বা আপনারা বলতে পারেন যে এতদিন পর্যন্ত যা যা কথা আমরা বলছিলাম, এই যে বীরত্ব দেখাচ্ছিলেন, তারা এমন ভাবটা দেখাচ্ছিলেন যে ভারতবর্ষ তো খুবই ছোট একটা দেশ তাদের কাছে, মামুলি ব্যাপার, 2-4 দিনের মধ্যে কলকাতা আর 5-6 দিনের মধ্যে দিল্লি। এই রকম যখন একটা মানসিকতা, সেই রকম একজন মোহাম্মদ ইউনুস, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী একজন উপদেষ্টা পদে, প্রধানমন্ত্রীর কার্যত সেই পদে যিনি রয়ে গিয়েছেন, তিনি ভারতের কাছে আত্মসমর্পণ করছেন। এমন একটা দেশ কার্যত তারা পরিণত করেছেন, ভারতের কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে, মাথা নোয়াতে বাধ্য হচ্ছেন, কিন্তু ফুটোমস্তানিটাও বন্ধ হচ্ছে না। কেন এ কথা বলছি? আপনারা কেউ কেউ জানেন যে আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ নেওয়া হবে না, ভারতীয় পণ্যকে বিসর্জন দিতে হবে, ভারতের কোনো রকমেরই পণ্য ব্যবহার করা যাবে না, দিল্লি না ঢাকা, ঢাকা তার উত্তরে জবাব আসে স্লোগানে। সেই ধরনের বীর পুঙ্গবদের তাণ্ডব আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। ভারত বিদ্বেষী মনোভাব, নরেন্দ্র মোদীর সম্পর্কে বিভিন্ন মতামত, হিন্দুদের ওপর অত্যাচার, ভারতের পতাকাকে পদদলিত করা, এই সমস্ত বীর পুঙ্গবদের কাহিনী আমি অনেকেই শুনেছি, আমরা দেখিয়েছি আপনাদের। কিন্তু এই মুহূর্তে গরম পড়তেই বিপাকে বাংলাদেশ। তার কারণ, শীতকাল পর্যন্ত এতক্ষণ তারা বীরত্ব দেখাতে পাচ্ছিলেন, আদানি গোষ্ঠীর কাছে যে বিদ্যুৎ তারা নিতেন সেই বিদ্যুতের 50% তারা কমিয়ে দিয়েছিলেন, কিন্তু এমন ভাব দেখাচ্ছিলেন, ভাবটা ছিল এরকম যে আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ দেবো না, ভারত থেকে আর বিদ্যুৎ দেব না। এবং যেহেতু শেখ হাসিনার সঙ্গে চুক্তিটি হয়েছিল, তাই এই চুক্তি আমরা মানি না, সেই জন্য 50% আদানি গোষ্ঠীর কাছ থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দিয়েছিলেন। রাখতে পারলেন কি এই বীর পুঙ্গব? রাখতে পারলেন কি? পারলেন না। কার্যত আবার সেই আদানির কাছে ফিরে যেতে হলো, পায়ে কার্যত ধরে বলতে হলো, বাবা ভুল হয়ে গেছে, আমরা তো প্রতিবেশী রাষ্ট্র, এইসব তো হয়েই থাকে, তা বলে ভাতে মারবে? এই বলে আদানি গোষ্ঠীর কাছ থেকে আবারও 100% বিদ্যুৎ কেনার জন্য কার্যত একেবারেই হাতে পায়ে ধরার মতো অবস্থা বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের। এই তথ্য আজকে আপনাদের সামনে যেমন দেব, তেমনি আরো বেশ কিছু তথ্য আপনাদের দেব যে বাংলাদেশের কিভাবে এই মুহূর্তে ঋণের অবস্থায় পৌঁছে গিয়েছে জর্জরিত একটি দেশ। তাদের হারানোর জন্য আমার মনে হয় না ভারতবর্ষের মতো এত বড় দেশের কোনো প্রয়োজন রয়েছে। নেপাল কিংবা ভুটানই যখন এনাফ, সেখানে তারা ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন। আর তার পরিণতিটা আপনাদের শোনাবো। আপনাদের শুনলে অনেকেই ওই চলতি কথায় বন্ধুদের বলে থাকি না, ফুটো মস্তানি, সেই গল্পটাই আপনাদের মনে পড়বে আজকে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের সামনে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি সংবাদ, সেখানে লেখা রয়েছে আর অর্ধেক নয়, আদানি থেকে আবারও সেই 16,600 মেগাওয়াটের বিদ্যুৎই চাইছে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার। কি তথ্য? আপনারা জানেন যে ঝাড়খণ্ডের গোড্ডায় একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আদানি গোষ্ঠীর সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র মূলত তৈরি হয়েছিল বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই করবে বলে, এবং 2টি ইউনিট সেখানে রয়েছে, প্রত্যেকটি ইউনিটে 800 মেগাওয়াট করে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। এবং এই দুটি উৎপাদিত যে বিদ্যুৎ, সেটা বাংলাদেশের জন্যই সরবরাহ করা হয়। শেখ হাসিনা 2017 সালে আদানি গোষ্ঠীর সঙ্গে এই চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে আগামী 25 বছর আদানি গোষ্ঠীর কাছ থেকে তারা বিদ্যুৎ কিনবেন, সেই বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের শিল্প, কলকারখানা, মানুষের সমস্ত চাহিদা পূরণ হবে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় চলে আসার পর থেকেই তারা একেবারে ভারত বিরোধী সমস্ত মন্তব্য করেছিলেন। রাতারাতি আদানি গোষ্ঠীর সঙ্গে হাসিনার হয়ে যাওয়া চুক্তি নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন, তাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে শুরু করেছিলেন তার মধ্যে আইনি ফাঁকফোকর রয়েছে, আদানি গোষ্ঠীর সঙ্গে সঠিকভাবে মানে ঠিকভাবে চুক্তি করে বিদ্যুৎ তারা নিচ্ছে না, এমন মন্তব্য করেছিলেন। আপনাদের আরো একটা সংবাদ আমি দেখাচ্ছি, আপনারা দেখুন আমাদের স্ক্রিনে। সেখানে লেখা রয়েছে
বিপাকে আদানি গোষ্ঠী, বিদ্যুৎ চুক্তি নিয়ে অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি গড়ল ইউনূস সরকার। বিপাকে নাকি আদানি গোষ্ঠী। আর এই কয়েক মাস যখন শীতকাল ছিল তখন বিদ্যুতের প্রয়োজন কিছুটা সব জায়গায় যখন কম, তখন বাংলাদেশ 50% বিদ্যুৎ কেনা কম করে দিয়েছিল। কম করে তারা বলছিল যে আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ নেব না, ভারত থেকে সমস্ত পণ্য বিসর্জন করব। তারপরে বিভিন্ন দেশ জুড়ে তারা খোঁজ খবর লাগিয়েছেন কোথা থেকে সস্তায় চাল গম কেনা যায়, কোথা থেকে বিদ্যুৎ সরবরাহ সস্তায় পাওয়া যায়। আলটিমেটলি সমস্ত দেশ খুঁজে দেখেছেন যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছেন না, অনেক বিরোধিতা হয়ে গেছে, বিরোধিতা তো করতেই হবে, মৌলবাদীদের উস্কানি তো দিতেই হবে, কিন্তু ভারতের সঙ্গে খুব একটা যুদ্ধ পাকিয়ে বা এই ধরনের বিক্ষোভ দেখিয়ে লাভ নেই। আখেরে আমরাই রাতের মধ্যে অন্ধকারে থাকতে হবে, শিল্প কলকারখানা সবই বন্ধ হয়ে যাবে, খেতে পাবো না। তাই বাংলাদেশের সরকার, বাংলাদেশের বিদ্যুৎ পর্ষদ তারা আরো একবার রিকোয়েস্ট করেছে আদানির কাছে যে না, 50% না, আপনারা 100% বিদ্যুৎ দিন। এই হচ্ছে পরিস্থিতি। এবং এখনো পর্যন্ত তারা মূলত বিদ্যুৎ, আদানি গোষ্ঠী অ্যাকচুয়ালি বলেছিল যে বাংলাদেশকে আমরা বিদ্যুৎ দেব না, তার কারণ একটা বিপুল পরিমাণের আর্থিক ঘাটতি ছিল। বাংলাদেশ এমনি বিকিয়ে যাওয়া একটা দেশ, যাদের মধ্যে আর্থিক তছরূপ, কারচুপি কত কি রয়েছে আপনারা জানেন। যে এই মুহূর্তে রিসেন্ট একটা খবর এসেছে যে বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে 14তম করাপ্টেড একটি দেশ। গতবারের থেকে পজিশনটা কিছুটা ভালো হয়েছে, কারণ গতবারে ছিল 10, এবারে কিছুটা পিছিয়েছে। তা নিয়ে বাংলাদেশের মানুষ গদগদ। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে 14তম করাপ্টেড একটি দেশ বাংলাদেশ, এবং সেখানে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে এনএলপি অর্থাৎ যে ঋণগুলোকে আর আদায় করে আনা যাচ্ছে না, সেই ঋণের পরিমাণ দাঁড়িয়ে গিয়েছে 2025 সালে প্রায় 30%। অর্থাৎ 100 টাকার লোন দিলে 30% তারা আদায় করতে পারছে না। প্রতারণা করছে বাংলাদেশের মানুষ। এবং তার ফলে বাংলাদেশের অন্তত 10টি ব্যাংক, 5টি মুসলিম ব্যাংক এবং আরো সামগ্রিকভাবে 10টি ব্যাংক তারা দেউলিয়া হওয়ার পথে। বাংলাদেশের মানুষজন যারা আমানত করে রেখেছেন সেই ব্যাংকে আদেও তারা সেই টাকা পাবেন কিনা এই রকম চিন্তায়, ভারতকে মৌলবাদী সম্পর্কে ধোঁয়া দিতে এবং বিভিন্ন রকমের এই মৌলবাদী কাজকর্ম করতে করতে ব্যাংকের টাকাও নিঃশেষ হয়ে গিয়েছে। এখন বিদ্যুৎ নিঃশেষ, আদানির হাতে পায়ে পড়ে গিয়েছে। যদিও আদানি স্পষ্টভাবে বলে দিয়েছিলেন আগে ফেলো করি মাখো তেল। কত টাকা ছিল আদানির ঋণ? না, 7,807 কোটি টাকা বকেয়া ছিল আদানি গোষ্ঠীর, যেটা $90 কোটি। ভাবতে পারেন, $90 কোটি শুধুমাত্র একটা গোষ্ঠীর কাছে ঋণ ছিল বাংলাদেশের। এবং তারপর তারা, আদানি গোষ্ঠী বলেছিল এরপর থেকে যদি ঋণ শোধ করা না হয় তাহলে আমরা কিন্তু বিদ্যুৎ পরিষেবা 100% দেব না। তাই তারাও কমিয়ে দিয়েছিল, যদিও সেটাকে প্রজেক্ট করা হয়েছিল যে বাংলাদেশ কমিয়ে দিয়েছে, আসলে তা নয়। আদানি গোষ্ঠী তারাই বলেছিল আমরা টাকা না পেলে বিদ্যুৎ দেব না। কিন্তু শীতকাল বলে কিছুটা কয়েক মাস বাংলাদেশ বেঁচে গেছিল, যদিও বাংলাদেশকে প্রত্যেক মাসে 737 কোটি টাকা আদানি গোষ্ঠীকে দিতে হতো, যেটা $2.5 কোটি প্রত্যেক মাসে আদানি গোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হতো। তারপরেই 50% তারা বিদ্যুৎ পাচ্ছেন। আর রিসেন্টলি তারা বলেছেন যে না, আমাদের 100% বিদ্যুৎ চাই, তার জন্য যত কোটি টাকা আমাদের শোধ দিতে হবে সেটা আমরা দেব। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আপনাদের মনে করাতে চাইবো সেই দিনগুলোর কথাই, কয়েক মাস আগের। বিএনপির যুগ্ম মহাসচিব রিকবি সাহেব তিনি কি করেছিলেন আপনাদের মনে রয়েছে, বিভিন্নবার আমি বলেছিলাম যে নিজের স্ত্রীর একটা শাড়ি যেটা তিনি ভারত থেকে কিনেছিলেন সেই শাড়ি জনসম্মুখে এনে পুড়িয়ে দিয়েছিলেন। পুড়িয়ে বলেছিলেন ভারতের পণ্য ব্যবহার আমরা করব না। আমার স্ত্রী এই শাড়িটি দিয়ে আমাকে বলেছেন যে যাও এটা তুমি জ্বালিয়ে দাও। আর তিনি মহাবীরত্বের সঙ্গে সেই শাড়ি জ্বালিয়ে দিয়ে বললেন ভারতের কোনো পণ্য আমরা ব্যবহার করব না, এবং ভারতের থেকে কোনো খাদ্য দ্রব্যও আমরা সংগ্রহ করব না। যদি দরকার হয়, আমি বলতে শুনেছিলাম, ভিডিওটা দেখাতে পারবো কিনা জানি না, তারা বলেছিলেন যে দরকার হলে ছাদের মাটিতে কিংবা সামনে বাগান করে আমরা পেঁপে গাছ লাগাবো, আলু গাছ লাগাবো, কিন্তু ভারতের থেকে আমরা মরিচ কিংবা পেঁয়াজ, এই সমস্ত আদা রসুন আলু এগুলো আমরা আনবো না। বীরপুঙ্গ বীরত্ব দুদিনেই শুকিয়ে গেল। আপনাদের শোনাবো সেই অংশটি যেখানে তিনি তার নিজের সম্মানীয় স্ত্রীর একটা শাড়ি জনসমক্ষে এনে বলছে এটা পুড়িয়ে দাও। তার স্ত্রী নাকি তাকে বলেছিলেন ভারতের পণ্য ব্যবহার করা যাবে না।
দেখুন তো ভিডিওটি। আজকে কি বিদ্যুৎ এই যে আদানি গোষ্ঠীর কাছ থেকে কিনবেন সেটিও তো ভারতীয় পণ্য, তাহলে কি রাত্রির বেলায় এসি সুইচটা বন্ধ করে শোবেন তো রিজভী মহাসাহেব? এই প্রশ্নটা আমি তুললাম। দেখুন এই ভিডিওটা। ছিল সে নিজেই এই শাড়ি দিয়েছে। এটা আজকে আপনাদের সামনে শুনে ফেললাম। আর সামনে গিয়ে দিয়ে দাও না, আগুন দিয়ে দাও। আরে আগুন দাও, মাছ দাও, মাছ দাও। আমাকে জিজ্ঞেস না করে দাও। শুনলেন বন্ধুরা, আমাদের জানা নেই যে রিজভী মহাসাহেব এতদিন পর্যন্ত তারা কারেন্ট বিদ্যুৎ অফ করে শুতেন কিনা, বা তাদের সমস্ত পরিষেবার জন্য তারা বায়বীয় কোনো বিদ্যুৎ তৈরি করতেন কিনা, যেগুলো বাতাস থেকে বিদ্যুৎ তৈরি হয়ে যায়, কিংবা সৌরশক্তি দিয়ে কোনো বিদ্যুৎ তারা ব্যবহার করতেন কিনা। তার কারণ স্ত্রীর শাড়িটি যখন ভারতের বলে তিনি পুড়িয়ে দিতে পেরেছেন, কাজেই ভারতের বিদ্যুৎও তার সেই অর্থে মোরালি তার ব্যবহার করা উচিত নয়। বাংলাদেশের যারা মানুষরা দেখছেন একবার গিয়ে প্রশ্নটা করবেন। বাংলাদেশের যদি কোনো সাংবাদিক বন্ধুর কাছে এই তথ্যটা পৌঁছায়, একবার প্রশ্নটা করবেন আদানির দেওয়া এই বিদ্যুৎ সাপ্লাইয়ে তার বাড়িতে পৌঁছাচ্ছে কিনা, কিংবা যে সমস্ত কলকারখানায় পৌঁছাচ্ছে সেই কলকারখানা থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে সেই প্রোডাক্টগুলো তিনি আবার মারছেন না তো? একটু ভেবে দেখবেন। একটা ফুটো মস্তানিরও সীমা আছে, জানেন তো। এই মানে আশপাশের মানে পাড়ার যে সমস্ত কালটু বিল্টু আছে না, তারা পর্যন্ত জানে যে কতটা ফুটোমস্তানি করলে লোকদের ভয় দেখানো যায়। খুব বেশি ফুটোমস্তানি করে দিলে লোকজন আর পাত্তা দেয় না। এই বাংলাদেশের পরিণতি কার্যত এরকমই হয়ে গিয়েছে। এখনো তথ্য বাকি আছে, চমকে যাবেন না, শুনুন। আপনাদের এটা জানাবো যে এই যে একটা মারাত্মক অভিযোগ তোলা হয়েছিল, আদানি গোষ্ঠী নাকি কারচুপি করেছিল। বলা হয়েছিল আদানি গোষ্ঠীকে যদি বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই করতে হয় তাহলে কম দামে দিতে হবে, ওই দামে আমরা নেব না। এবং শেখ হাসিনার সঙ্গে 2017 সালের যে চুক্তিবদ্ধ হয়েছিল 25 বছরের বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য, সেখানে নাকি গরমিল ছিল, তার জন্য ওখানকার হাইকোর্টে একটা মামলা হয়েছিল। এবার ভেবে দেখুন, সেই মামলা বা সেই তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই যেটি এখনো পর্যন্ত বিচারাধীন, কারণ তারাই কমপ্লেন করেছিলেন, যেটি বিচারাধীন সেই বিচারে তোয়াক্কা না করে বলছে বাবা 100% বিদ্যুৎ আমাদের সাপ্লাই করো, আমরা রাতে ঘুমাতে পারছি না গরমে, কিংবা কলকারখানাগুলো আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, শীতকাল বলে যা হোক করে কাটিয়ে দিয়েছিলাম, রাতে তো এসি লাগছিল না, এখন তো আর এসি ছাড়া, কিংবা সবার বাংলাদেশে তো আর এসি থাকবে না, ওই ফ্যানটি পর্যন্ত আর ঘুরছে না ভারতের সাহায্য ছাড়া। এই রকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এবং তারপরে আরো কিছু মজার তথ্য আপনাদের দেবো। এই মুহূর্তে ইন্ডিয়া এনার্জি উইক বলে একটা সম্মেলন চলছে আমাদের এই দেশে। সেখান থেকে বাংলাদেশের প্রতিনিধিরা আছেন। কে রয়েছেন সেখানে? জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাউজুল কবির। জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাউজুল কবির তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন এবং বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে। এই ধরনের আলোচনা প্রচুর চলে আসে, খুব স্বাভাবিক। সেই আলোচনায় করতে গিয়ে যেহেতু এনার্জি উইক ছিল, তো সেইখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের এই ফাউজুল কবির একজন উপদেষ্টা, বাংলাদেশের এইরকম কতজন উপদেষ্টা আছে জানি না, তিনি মন্তব্য করেছেন পড়শি দেশ একটু আধটু এরকম ঝগড়া হয়েই থাকে, তা বলে কি সম্পর্ক আমরা ছিন্ন করে দেব? তাহলে কি আমাদের মধ্যে সম্পর্ক চুকিয়ে দিতে হবে? আমাদের সম্পর্ক তো মিটিয়ে নিতে হবে। কোন প্রসঙ্গে বলেছেন? এই আদানির বিদ্যুৎ প্রসঙ্গে। একে শুভেন্দু অধিকারীর ভাষায় বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই মাত্র শুধু বিদ্যুৎ, এছাড়াও টন টন চাল গম ভারত ক্রমশ পাঠিয়ে যাচ্ছে। সেই আমাদের ভারতবর্ষের মাটিতে তৈরি চাল গম এই সমস্ত খাওয়া দাওয়া করে
পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে সমস্ত রকমের ভালো ভালো আমিষ পদ রান্না করে খেয়ে দে তারপরে ভারতের বিরুদ্ধে জিগির তুড়ে বলছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের কোনো পণ্য নাকি আমরা ব্যবহার করব না। এই হচ্ছে তাদের পরিস্থিতি। বাংলাদেশে এখন অপারেশন ডেভিল হান্ট চলছে। ডেভিল হান্ট কি না, মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা তারা নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশকে যারা অশান্ত করার চেষ্টা করছেন তাদের অস্তিত্ব এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের যারা এখনো পর্যন্ত যে কটা নেতা নেতৃত্ব তাদের রোষানলের হাত থেকে এখনো প্রাণে বেঁচে গিয়েছেন তাদেরকে ধরে পুলিশি হেফাজতের মধ্যে নিয়ে আসা, না হলে অত্যাচার করে মেরে ফেলা। তারা অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে, যে সমস্ত ডেভিল বা দৈত্য এখনো পর্যন্ত নাকি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরতে হবে। এই কিছুদিন আগে ধানমান্ডির বাড়িতে পুড়িয়ে দেওয়া হলো, সে যারা পোড়ালেন তাদের একজনকেও মোহাম্মদ ইউনূসের কড়া শাস্তির মুখে পড়তে হয়নি। কেন না, মোহাম্মদ ইউনূসের চোখে তারা কেউ ডেভিল নন। ডেভিল কারা তাহলে, দৈত্য কারা না, শেখ হাসিনার যারা সমর্থক, যারা ভারতপন্থী, তারাই নাকি ডেভিল। এই হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী একজন উপদেষ্টা তার বক্তব্য। এবং তার একটি বক্তব্যে আমি শুনছিলাম তিনি বলছিলেন যে এই বাংলাদেশ তো আমরা চাইনি, এখনো পর্যন্ত আপনাদের গ্রামে গঞ্জে তো এই সমস্ত মানে আওয়ামী লীগের নাম না করেই বলেছেন এই সমস্ত নেতা নেতৃত্বরা তো এখনো ঘুরে বেড়াচ্ছে, তারা তো এখনো আগের মতোই রয়েছে, এই বাংলাদেশ তো আমরা চাইনি। অর্থাৎ কার্যত উস্কানি দিচ্ছেন যে এদেরকে থাকতে দেওয়া যাবে না বাংলাদেশে। সমস্ত মানুষের, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কার্যত এই ধরনের বক্তব্য বলছেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের ধানমান্ডির বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। ভারতের তরফ থেকে কড়া বিবৃতি জারি করে বলা হলো যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে যে এই ধানমান্ডির বাড়ি তার প্রচুর গুরুত্ব রয়েছে, সেখানেই বাংলাদেশের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল। এই ধরনের বাড়িকে পুড়িয়ে দেওয়ার জন্য ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছিল। মোহাম্মদ ইউনূসের সরকার বলেছিল যে শেখ হাসিনাকে ভারতের মধ্যে থেকে তাকে মুখ খুলতে দেওয়া যাবে না, তার মুখ বন্ধ রাখতে হবে। ভারত তার প্রতিক্রিয়া হিসেবে বলেছিল যে না, এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং ভারত তার উত্তরে বলেছিল যে শেখ হাসিনা যে বক্তব্য বলেছেন সেটা তার নিজস্ব বক্তব্য, ভারতের সঙ্গে এই বক্তব্যের কোনো সম্পর্ক নেই। তাই বারবার কোনো বাংলাদেশের ঘটনার জন্য ভারতের উপর দোষ চাপিয়ে দেওয়া, এটা ভারত বরদাস্ত করবে না বলে পরিষ্কার মন্তব্য করে দিয়েছিলেন। তারপরে ওই মোহাম্মদ ইউনূসের সরকার কিছুদিন আগে তারপরেও আবার একটা বিবৃতি দিয়ে বলেছিলেন যে আমরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ের কোনো মন্তব্য ভারতের কাছ থেকে শুনতে চাই না। বুঝতে পারছেন, তারা ভারতের কোন রকমের আভ্যন্তরীণ মন্তব্য শুনতে চান না, অথচ ভারতের মাটিতে তৈরি ধান এবং গমটি খেয়ে বাঁচতে চান। ভারতের পাওয়ার হাউসে তৈরি বিদ্যুৎ নিয়ে তারা তাদের শিল্প এবং কলকারখানা চালাতে চান। কেন চালাতে চান? যে ভারত বিদ্বেষীটাকে তাদের জিগিয়ে রাখতে হবে। অনেক খোঁজাখুঁজি করেছিলেন যে আর কোন দেশ রয়েছে যেখান থেকে ভারতের থেকে নির্ভরশীলতা কমিয়ে সেই দেশ থেকে নির্ভরশীলতা বাড়ানো যায়। অনেক তো খুঁজেছেন, খুঁজে পাননি। তার কারণ যে পরিমাণ টাকার দাবি করা হয়েছে অন্যান্য দেশগুলির তরফ থেকে, আর যতটা বাংলাদেশের থেকে অন্যান্য দেশের ডিস্টেন্স, মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষমতা নেই এইরকম একটা ভিখিরি দেশকে অত দূর থেকে কোনো ব্যবস্থা, অল্টারনেট ব্যবস্থা করে দেওয়া। কাজে ভারতের ওপর নির্ভরশীলতা তাদের রয়েছে, থাকবে। ভৌগোলিক অবস্থান দিক থেকে ভারত ছাড়া বাংলাদেশে চলবে না, এই সহজ সত্যটাকে উপেক্ষা করে সেখানকার মৌলবাদীদের শুধুমাত্রই ধোঁয়া দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ মৌলবাদীদের যতদিন ধোঁয়া দেওয়া যাবে ততদিন পর্যন্ত শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে নিরপেক্ষতার বুলি আওড়ে আনতে দেওয়া যাবে না। ততদিন পর্যন্ত মোহাম্মদ ইউনূস তিনি বহাল তবিয়াতে থাকবেন। কোনোদিন যদি আওয়ামী লীগ চলে আসেন তাহলে আজকে শেখ হাসিনার যা পরিণতি হয়েছে, সেই ডেভিল সার্চ, ডেভিল হান্ট অপারেশনটা আরো একবার হবে এবং সেখানে সব থেকে বড় যে ডেভিল রয়েছেন তাকেই আগে গারদে পুড়ে তার ব্যবস্থা নেওয়া হবে, সেটা তিনি ভালো করে জানেন। তাই সেই কারণেই যত রকম বিদ্বেষীমূলক ভারত এবং আওয়ামী লীগের সেই কাজকর্ম তারা করে যাচ্ছেন। করছেন, করুন, স্বয়ং সম্পূর্ণ হয়ে করুন না, আরে নিজের অকাতে করুন না। ফুটো মস্তানি করে কোনো লাভ রয়েছে? যদি ক্ষমতা রয়েছে আপনারা আত্মনির্ভরশীল হন। প্রথমে বাংলাদেশকে তো আল্লাহ তো প্রচুর মানে উর্বর মাটি দিয়ে, বৃষ্টি দিয়ে, নদী দিয়ে তো সম্পদে ভরিয়ে দিয়েছে। তা সত্ত্বেও মানে অন্তত খাবারে স্বয়ং সম্পূর্ণ হতে পারলেন না এতদিন পর্যন্ত স্বাধীনতার পর থেকে। তারা যুদ্ধের জিগির তুলছেন, লজ্জা হয়।
পশ্চিমবঙ্গের এক একটা গ্রাম স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর আপনাদের গোটা দেশটা স্বয়ং সম্পূর্ণ হতে পারেনি। কি বলবেন বন্ধুরা? আপনাদের যুক্তিযুক্ত মতামত লিখে জানাবেন এই মোহাম্মদ ইউনূসের এই জিগির, এই হাস্যকর জিগির। তারপরেই যখন বিদ্যুতের প্রয়োজন, তাদের উপদেষ্টা মন্ডলী এসে বললেন, দেখুন ঝগড়া তো একটু আধটু হয়, ওটা কি ধরলে চলে? পাশাপাশি দেশ, একটু আধটু তো ঠোকাঠুকি হবেই, তা বলে বিদ্যুৎ দেবেন না, তা বলে গম পাঠাবেন না। এই হচ্ছে পরিস্থিতি। এবার বলুন এদের জন্য কি করা প্রয়োজন? কি করা প্রয়োজন সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুটা বলার চেষ্টা করেছেন। যে 1971 সালে মাত্র 15 মাস লেগেছিল পাকিস্তানকে ঠান্ডা করতে, তাহলে এই ছোট্ট বাংলাদেশ, কুচকে বাংলাদেশকে ঠান্ডা করতে 5 মাস এনাফ। কিন্তু 5 মাসও পেরিয়ে গিয়েছে। এবার বোধহয় নরেন্দ্র মোদী কিংবা ডোনাল্ড ট্রাম্পের কিছু করা উচিত, কিন্তু তারা কিভাবে করবেন তারাই সিদ্ধান্ত নেবেন। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটি দেখতে দেখতে আজকের পর্ব শেষ করব। তবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি লিখে জানাবেন। যদি পর্বটি ভালো লাগে একটি লাইক করে অন্তত আমাদের পাশে থাকার বার্তা দেবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, তবে বক্তব্যটি আপনারা শুনুন। হ্যাঁ, আমি বলতে পারবো না, তারা তো ওয়ার্ল্ড ফিগার, তারা কি আলোচনা করবে আমি কি করে বলবো? এই তো অতিশয়োক্তি হয়ে যাবে। না, আমি বারে বারে যেটা বলেছি, একজন বাঙালি হিন্দু হিসেবে আমার মা ধর্মীয় উৎপীড়নের কারণে তার পরিবার নিয়ে বরিশাল থেকে পালিয়ে এসেছেন, তার যন্ত্রণার অনুভূতিটা আমারও আছে। মায়েরাই তো পৃথিবীর আলো দেখান। সেই যন্ত্রণার অনুভূতি নিয়েই আমি বলতে পারি যে বাংলাদেশ যেখানে যাচ্ছে জঙ্গিবাদ মৌলবাদের হাতে, তালিবানি শক্তির হাতে চলে গেছে। এক্ষেত্রে বিশ্বের দুজন প্রথম সারির শক্তিশালী নেতা, আমেরিকার রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এরাই পারেন উদ্ধার করতে। সেটা কূটনৈতিক পদ্ধতিতে হোক, সামরিক শক্তি দিয়ে হোক, রাজনৈতিক চাপ দিয়ে হোক, সেটা তারা ঠিক করবেন। দে আর দ্য বিগ ফিগার। তারা কি করবেন তো আমরা জানি না, আমরা আশা করছি। হ্যাঁ, আমরা প্রত্যেকে, আপনিও আশা করছেন, আপনি বলতে পারছেন না আপনার জায়গা থেকে, কিন্তু সকলেই বলছেন কিছু একটা করা দরকার। সকলেই বলছেন কিছু যদি করতে পারে তারাই পারবেন। দে আর দ্য বিগ লিডার, এবং তারা অনেক জায়গায় এটা করেছেন। উনি তো শপথ নেওয়ার আগেই হামাসকে বাধ্য করেছেন নিরীহ ইসরায়েলি মহিলাদেরকে গাড়ি করে ইসরায়েলে পৌঁছে দিতে গাজা থেকে। অত অলরেডি তো উনি আমেরিকার রাষ্ট্রপতি তো তার কাজ শুরু করে দিয়েছেন, ওয়ার্ল্ড কমিউনিটি দেখছে। তারা পারেন, তারা কথাবার্তার মধ্যেই পারেন, কূটনীতিক মধ্য দিয়েই পারেন, তারা সবই করতে পারেন। দুটো বিগ দেশ, এখন ভারতবর্ষ তো আপনার প্রায় তৃতীয় শক্তিশালী সামরিক শক্তিতে হয়ে গেছে। অর্থনীতিতে ভারতবর্ষ এখন চতুর্থ শক্তিশালী দেশ। অর্থাৎ নরেন্দ্র মোদীজি এবং ট্রাম্পজি তারা চাইলে যে কোনো কাজই করতে পারেন, সেটা কি করবেন তাদের ব্যাপার। এবং আমার মনে হয় 15 মাস লেগেছিল 71-এ পাকিস্তানকে সোজা করতে, এখানেও মাস 5-6 হয়ে গেছে। এবার টাইম হয়ে গেছে, একটা কিছু করা দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ।